মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রের দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভুরু যুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কী যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাধ্যি ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা পরোক্ত বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরে অস্বাভাবিকতায় মেঘ প্রায় খেয়াল করে। মেঘ তাকালে, চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজকের আবিরের দৃষ্টি প্রখর, অষ্টদশীর আঁখি জোড়াও আবিরের চোখে নিস্তব্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউ। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই অ্যাম সরি মেঘ। দিনকে দিন আমি মানুষটাকে বড্ড পাষাণ মনে হচ্ছে। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারে না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সে জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থাও এখন তেমনি। আমি জানি তুই এসব কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরে হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে কথাগুলো অষ্টদশী হৃদয়ে 7 দিন যাবৎ জলজল করা তীব্র অনলে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রত্যেকটা কথা অষ্টদশী হৃদয়ে স্পর্শ করেছে। আবির কোনো বিষয় আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়েও পাননি, এটা খুব স্পষ্ট। তবে কি চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ছাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলো সেখানে চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেয়েকে নিজে সরি বলে। তবে এবার অষ্টদশীর মনে এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ঝেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তায় কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতো দিন কাটাচ্ছে। নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিমাদির সঙ্গে আড্ডা, ছাদে গাছগুলোর যত্ন নেয়, ভার্সিটি ক্লাস, বন্ধুদের সাথে গল্প নিয়ে ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজই আবির করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীর নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথা তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলে মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথা মেঘের মাথায় সর্বক্ষণ মাথায় ঘুরপাক খায়। আমি কখনো আবির ভাইয়ের
বিরক্তির কারণ না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজদের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনো দিন উল্টোপাল্টো কথা বলে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছু বলে না, এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবে পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলে দরজা বন্ধ করে রাখে, দরজা ডাকলে মেঘ দরজা খুলে না। বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনারা পাচ্ছে না। এদিকে পিয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখে হাসি দেখতে পাচ্ছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তা থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। এক কাজ 2-3 বার করতে হয়। আজকের বিকেলে মিমাদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছেন, কিন্তু মেঘ যাবে না বলছে। মালিহা খান অসুস্থর কারণে ইচ্ছে করে যায়নি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়িতে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভি সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়া দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখার মনোযোগ দিল। মনের ভিতর খুঁতখুত করছে। আবির ভাই ছাদে যেতে বলছেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আড়ি তার কথা ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। 10-15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুট লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতে আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুট ছড়াছড়ি, সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটে লেখা, আই এম সরি মেঘ, প্লিজ গিভ মি সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্ট। এর মতো অসংখ্য বাক্যে চিরকুট সম্পূর্ণ ছাদের গাছ, ডাল, পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুট লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তে অষ্টাদশীয় ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশীয় ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়তে পড়তে নিজের হাতে জমা করেছে। মেঘ মনের আকাশে জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়, কৌশলের, যেমন কষ্ট দেওয়ার পটু তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণে সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার জোরেও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতের খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি দেখে মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্তে দেখল। এত কিছুর পর মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাছাড়াও কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকম খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই, তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়ে গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে।
মনের ভিতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতে 9 বছরের আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না, সামান্য উইশটুকু কেউ করে না। তাই কারো জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করলেন। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজার কলিং বেলের শব্দ হতে আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলো, এখানে মাহদিবা খান নামে কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছেন। উত্তেজিত কণ্ঠে বলেন, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাই নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানবীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা থেকে আবিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলো, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানবীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেল। মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, পার্সেল কে পাঠিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বলে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠিয়েছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথা ঘুরপাক খাচ্ছে। হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে বর্ণা, মিনহাজ, তামিন, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পর পর আবির বাসায় থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানবীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানবীর মুচকি এসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলেছে, সেই অনেক। মেঘ ছটপট রেডি হয়ে বের হয়েছে। তানবীর ড্রয়িং রুমে বসেছিল। হালিমা খানকে বলে মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানবীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেংচি কাটল। মেঘ ভেবেছিল তানবীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানবীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতে মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্টে বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানবীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বুনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া।
মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবা বা বলার আগে আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরেছে। মেঘ সঙ্গে সঙ্গে হাতে স্পর্শ করেই উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তে মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরছে। বন্যা জড়িয়ে ধরে বলো, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাস, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানবীরের দিকে। তানবীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত জাঁকজমকভাবে। সবাই এক এক মেঘের গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের উপর রেখে দৌড়ে গেল তানবীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানবীর মৃদুস্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর দেখবি। মেঘ তানবীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভিতর থেকে বেরিয়ে এসে একজোটে হয়ে মেঘকে উইশ করল। মেঘ নিজের চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছে না। তানবীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলছে। আকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপি, আরিয়ানা সবাই আসছে। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানবীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানবীরকে জিজ্ঞেস করল, এত আয়োজন তুমি করেছ? তানবীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনও হয়নি বুনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে। আশেপাশে চোখ বুলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, উনি কোথায়? জানি না। উনি আসবেন না? বোধ হয় না। মেঘ এবার তপ্তস্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই? তাহলে সব করেছে কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তোর জন্মদিনে আয়োজন করেছে। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে আসতে বলো। তানবীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলছে। হাত বাড়িয়ে তানবীর থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কি না। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বনা হাঁ করে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘে বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার উপর অধিকার দেখাচ্ছে। মিনহাস, তামিম শুধু মুখ চাওয়াচাই করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে। বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুক ওপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ, তামিন হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেট আপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যে কেক কাটা হয়েছে। ফুপি থেকে শুরু করে আবির, তানবীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হয়ে আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্পারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতে বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্স জল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থতমত কণ্ঠে বিড়বিড় করে বলল, আন্টির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনও ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আন্টিটা পর। আমাকে আন্টিটা পরাতে বাধ্য করিস না। আমি আন্টিটা পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরের দিকে দেখে আস্তে করে গলা খাকিয়ে দিয়ে টেবিলের উপর বক্স রেখে আন্টিটাকে নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢুকালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি
পেয়েছে হাতে। মেঘ খুশিতে ফুপিসহ সবাই সে আংটি দেখছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখের ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতা তাদের নেই। মেঘের জন্মদিন ছোটোখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসে সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস নিয়ে তানবীরকে দিয়ে পাঠিয়েছে। তানবীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যা তানবীরের কথা মতো সবাইকে বলেছে। ফুফিদের আবিরই জানিয়েছে। মিনহাজ আর তামিমকেও নিজে অবস্থান বোঝানোর জন্য আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্টে বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজের পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। খাওয়া দাওয়া শেষে ফুপিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথশিশুদের খাওয়া শেষ, আবির নিজে এগিয়ে দিয়ে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধুবান্ধবরা মিলে আড্ডা দিচ্ছে। তানবীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর পর মেঘকে দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথন তানবীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বলল, মিনহাজ তেমন কথা বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানবীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানবীরের গুরুগম্ভীর চেহারা কদিত আঁকি দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানবীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটা ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামে প্রথম অক্ষর এম, সেই সুবাদে মিনহাজ এটা এনেছিল। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথা ভাবছে, কিন্তু তানবীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ ছিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেওয়া ডায়মন্ডের আংটি, তানবীরের দেওয়া গোল্ড ব্রেসলেট, ফুপিদের দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানবীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিটা সকলেই সমস্বরে বলো, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানবীর মৃদু হাসল, কিছু বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ড হিজাব, ঠোঁটে করা লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না, আজ বন্যা এত সাজ দেখে তানবীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছে। বন্যা আসার পর থেকে তানবীর একটু পর পর আড় চোখে বন্যাকে দেখছিলেন। সবার সামনে সরাসরি তাকালেও ভাবছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। তানবীরের ভূকম্প এখন অনেকটা কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানা দিচ্ছে তাহার মোহমায়া জর্জরিত। তানবীরের অন্তরতম আঁচল, তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তি তোলপাড় চালাচ্ছে। তবু তানবীর সব কিছু উপেক্ষা করে মায়া ভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর আবিরের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির আর মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকাল। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবার মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে, আজ হঠাৎ আপনি বলছেন। বন্যা ভুল শুনল কি না তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠলেন। তানবীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানবীরের কিছুটা পিছিয়ে আবির, আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পিছনে বন্যা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতোর স্টোন আটকে গেছে। ড্রেসটা পরতে মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে
ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে আত্মসাৎ বেরিয়ে আসে। উফ! শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধ ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করলো, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাস সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবির চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্ন প্রতি উত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতা সুতায় আটকিয়েছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্তে দেরি না করে জুতার সহ মেঘের পা আবিরে হাঁটুর ওপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে উঠানোতে মেঘের কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাস, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানবীর এতক্ষণে পিছনে ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনু? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানবীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতা আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলে মাথায় লাগতো। বন্যা অবাক চোখে আবিরকে দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বন্যা সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। কতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে। তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতে পার্স, ফোন, আবিরের দেওয়া আন্টির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো 2 হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবিরের সামনের দিকে থাকার সত্ত্বেও দৃষ্টি তার পিছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতোয় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বনা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাসকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তানবীর চোখের ইশারায় প্রশ্ন করল, কি? মেঘের যে কোনো সমস্যা এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বোঝার আগে আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাস তামিমের দিকে তাকিয়ে ভুরু গুটালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি, তাই বুঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসছি। আবির যেতে বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই অ্যাম সফট। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসল। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ের ওপর সন্দেহ হচ্ছে। তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না, কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলি কত যত্ন নিচ্ছে, একটু পর দেখা যাবে রাগে যা তা বলছে। বন্য উত্তেজিত চেহারায় চিন্তায় ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভুরুকুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলে আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলব। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবু ওনাকে আমার লাগবে।
বন্যা হাসতে হাসতে বলো, তোদের সংসার আমায় দাওয়াত দিবি না? কেন দিব না, তুই আমার একমাত্র বেস্ট বলে কথা। তোকে মেরে আমাদের সাথে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলো, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলো, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন, আমি তো অলরেডি পাগল হয়ে গেছি। আবির ভাই পাগল হলে পাবনায় নিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে, মুখে হাসি রেখে বলো, আল্লাহ আমায় বাঁচাও, বিয়ের খবর নিয়ে এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিনহাস মিষ্টিরা মেঘদের একটু পিছনে ছিল। বন্যা এত হাসি দেখে মিনহাস বিরক্ত স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে দিয়ে রাখ। মিনহাজের রাগ আরও বেড়ে গেছে। এদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতোই রাগ কটমটো করছে। এর মধ্যে আবির আর তানবীর দুজনে হাজির হলো। আবির তানবীরকে উদ্দেশ্য করে বলো, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলো, তোর পার্স গাড়িতে রেখেছি আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতে আবিরের বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতো মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখেই আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজেদের চোখে দেখছে। মেঘ বাইকে বসার পর আবির কয়েকবার পিছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতো বা বাইকে কোনোভাবেই না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানবীর তামিমদের উদ্দেশ্য বলো, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাকে নিয়ে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলো, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখের ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে। এই অবস্থায় তানবীর নিজেই এদের এগিয়ে দিয়ে আসতো। তার উপরে আবির ও বলে গেছে, এখন মিষ্টিরা কিছু বললেই তানবীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানবীর আর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পর তানবীর একটু ভেবে প্রশ্ন করলো, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানবীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানবীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামালো। তানবীর দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে কর খেও, তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বে ঠিক, আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাট তেরা সেরা, এরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়ল না, অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসা যেতে হবে। তানবীর আর চোখে তাকিয়ে তপ্তস্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, তেমন না। কিন্তু? তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপরও এত টেনশন কিসের? তোমার এমনি। আশেপাশে মানুষ ভিড়ে তানবীর হাঁটতে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতে দুটো ছেলে তানবীরকে সালাম দিল। তানবীর সালামের উত্তর দিতে দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই উনি কি ভাবি নাকি? তানবীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে তানবীরের দিকে। তানবীর ছেলেগুলোকে দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, এখন কি প্রশ্ন করতে হয়? তোরা এটা জানিস না, যা এখান থেকে। ছেলে দুটি সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানবীর বন্যার দিকে না তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যার আগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানবীর এবার রাগী কণ্ঠে প্রশ্ন করল, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে?
তানভীর হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে। রাগ উঠলে বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল কুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যিই কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদুস্বরে শুধালো, ছেলেগুলোর কথা মাইন্ড করছো না তো? এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না। রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেতে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না। চলো, আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদুস্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যা মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতে শীতল পরিবেশে বন্যার সাথে একান্ত কিছুটা সময় কাটাবে। তানভীরের ভিতর জুড়ে সর্বদা বন্যা ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখা, একান্ত কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকার কথা বলে নিয়ে আসছে। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপর বন্যা ও বোনের জন্য ফুচকা নিয়ে এদিকে আবির মেঘকে বাসার কাছে নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনার আন্টিটা দেই কেন? আমার আন্টি লাগবে না, আপনার জিনিস আপনার কাছে রেখে দেন। কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট নিয়ে আমি কি করব? আপনি যদি আমার না হন?